আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফারিয়া শারমিন। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি। নিজ দলের হলেও অনৈতিক কাজে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না, আর কেউ যেন মানুষের ভোটাধিকার কেড়ে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। চট্টগ্রামে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। ফজলুল হকের ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। 12 আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে দীর্ঘ 21 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন যেন নবজীবনের শুভ সূচনা। জনগণের সীমাহীন উচ্ছ্বাস আর বাঁধভাঙা জোয়ার যেন সেই বার্তায় দিয়ে গেল। দলের চেয়ারম্যান তারেক রহমান যা বলেন। কর্ণফুলী তীরের জনপদের সঙ্গে মিশে রয়েছে তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার প্রতিধ্বনি, রয়েছে পিতার রক্তের দাগ। তাই তো জিয়া পুত্রকে এক নজর দেখতে নির্বাচনী জনসভা রূপ নেয় জনসমুদ্রে। তারেক রহমান মঞ্চে উঠতেই লাখো জনতার বাঁধভাঙা উচ্ছ্বাসের জবাব দেন হাত নাড়িয়ে। বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, ৭১-এর স্বাধীনতাকে রক্ষা করেছে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান। প্রতিপক্ষের উদ্দেশ্যে বলেন, অন্যের ভুল ত্রুটির সমালোচনার মধ্যে থাকলে দেশের কোনো উন্নয়ন হবে না। আমাদের প্রতিদ্বন্দ্বী দল, তাদের সম্পর্কে আপনাদেরকে হয়তো অনেক কথা বলতে পারি, তাদের হয়তো অনেক দোষ ত্রুটি তুলে ধরতে পারি। দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তারা বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বানানোর কাজ দ্রুত বাস্তবায়ন হবে বলেও জানান তারেক রহমান। এই চট্টগ্রামে ইপিজেড আছে, ইনশাল্লাহ বিএনপি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেডের সংখ্যা বৃদ্ধি করব। তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয়, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে। খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। রাষ্ট্র বিনির্মাণে পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায় জানিয়ে আগামী নির্বাচনে কেউ যেন ভোটাধিকার হরণ করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান। ২০১২ সালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই পোলো গ্রাউন্ড ময়দানে গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর ঠিক ১৪ বছর পর একই জায়গায় দাঁড়িয়ে গণতন্ত্রকে এগিয়ে নেয়ার ডাক দিলেন তার ছেলে তারেক রহমান। তার এই আহ্বান কতটুকু সফল হয় তার উত্তর মিলবে আগামী ১২ই ফেব্রুয়ারি। তবে নেতাকর্মীরা বলছেন, দেশ রক্ষায় তারেক রহমানের উপরই আস্থা রাখবে দেশের জনগণ। রুদ্র রফিক, আরটিভি, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রাম ফেনীর জনসভা শেষে কুমিল্লার ১৪ গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার গাড়ির বহর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, তারেক রহমান এখন কোথায় আছেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন? ফারিয়া, তারেক রহমান এখনো ফেনী শহরেই রয়েছেন, অর্থাৎ শহর থেকে তিনি কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তবে শহর পার হতে পারেননি। আপনি নিশ্চয়ই জানেন এই ফেনী শহর আসলে তার নানা বাড়ি, যার কারণে আসলে এখানকার যারা মানুষ তাদের মধ্যে তারেক রহমান এই সফরে আসায় জনসভা করায় কিন্তু এক ধরনের উচ্ছ্বাস রয়েছে এবং আপনজনকে কাছে পেলে আসলে মানুষ যেমন খুব দ্রুত তাকে ছেড়ে দিতে চায় না, ঠিক সেইভাবেই কিন্তু তারেক রহমানও এখনও ফেনী শহরে আটকে আছেন। অর্থাৎ তিনি জনগণের ভালোবাসায়, তার স্বজনদের ভালোবাসায় তিনি এখন আটকে আছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, তারেক রহমানের এই ফেনী আগমন ঘিরে কিন্তু ফেনী শহরে আসলে পুরো ফেনী জেলাতেই একটা উৎসবের আমেজ বিরাজ করছে। তিনি কিন্তু প্রথমবারের মতো এই ফেনী শহরে কোনো জনসভায় ভাষণ দিলেন এবং এটি তার এই ফেনী জেলায় কিন্তু দ্বিতীয় সফর। আমরা যেটি দেখেছি, ফেনী পাইলট স্কুল মাঠে বিকেল 4:30টায় জনসভা শুরু হওয়ার কথা হলেও সকাল থেকেই আসলে দলে দলে নেতাকর্মীরা আসতে থাকেন। শুধু ফেনী শহর নয়, ফেনীর আশেপাশের যত উপজেলা আছে, দূর দূরান্ত থেকে একেবারে প্রত্যন্ত যে গ্রাম
গ্রামগুলো রয়েছে সেসব গ্রাম থেকেও কিন্তু নেতাকর্মীরা এই সমাবেশে আসতে থাকেন এবং তারেক রহমান চট্টগ্রাম থেকে এই ফেনী শহরে আসতে কিন্তু তার কিছুটা সময় বিলম্বিত হয় রাস্তায় নেতাকর্মীদের কারণে। আসলে ফেনীতে আসতে তার 1 ঘন্টারও বেশি সময় বেশি বিলম্ব হয় এবং তারপরে কিন্তু তারেক রহমান আসলে খুব বেশি কথা বক্তব্য রাখেননি, খুব সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন 20 থেকে 25 মিনিটের। সে বক্তব্যের তিনি আসলে তুলে ধরেছেন যে ফেনীতে যে সমস্যা রয়েছে, বিশেষ করে একটি মেডিকেল কলেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি গত বছর আপনি নিশ্চয়ই জানেন ফেনী নোয়াখালী এলাকায় ভয়াবহ বন্যা হয়েছিল এবং এই বন্যা নিরসনে এই অত্র এলাকায় খাল কাটার কর্মসূচি হাতে নেওয়া হবে বলে তারেক রহমান বলেছেন। যদিও সারা দেশেই খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হবে বলে তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই অন্যান্য জনসভায় বলেছেন। তা সব মিলিয়ে এই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তার যে 31 দফার রয়েছে সেই 31 দফা অনুযায়ী রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করতে সকলের প্রতি আসলে আহ্বান জানিয়েছেন। ফারিয়া। রুদ্র রফিক, আপনাকে ধন্যবাদ। ফেনীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, নতুন করে কেউ যাতে আবার ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, শুধু ভোট দিয়ে নয়, ভোট হিসেব করে ঘরে ফিরতে হবে। তারেক রহমান বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। সভায় আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ দেন বিএনপি চেয়ারম্যান। প্রত্যাশিত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারেক রহমান। জনগণের লাভ হবে যখন, সেজন্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মানুষ পরিবর্তন চায়, যেই পরিবর্তন সম্ভব বাংলাদেশের প্রত্যাশিত দেশের খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করা। আপনারা গণতন্ত্রের বুনিয়াদ যদি শক্তিশালী করতে হয় তাহলেই একমাত্র সম্ভব জনগণের অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের বুনিয়াদ শক্তিশালী করা। এর আগে সকালে চট্টগ্রামের রেডিসন ব্লুতে আয়োজিত মতবিনিময়ে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক এক সভায় যোগ দেন তারেক রহমান। এতে চট্টগ্রাম নগর এবং আশপাশের অর্ধশত কলেজ বিশ্ববিদ্যালয়ের 450 শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সে সময় তাদের বিকল্প কর্মসংস্থান এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। সংলাপে তারেক রহমান শিক্ষা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, কৃষি সহ বিভিন্ন বিষয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি তরুণদের পরামর্শ শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে জনগণের সমর্থন হারাতে হবে। বিএনপি তার সমর্থন হারাতে চায় না। আপনার মতন তরুণ প্রজন্মের সদস্য যেই সুবিধা পাবে, পাহাড়ের অঞ্চলের মানুষ হয়ে আপনি সেম সুবিধা পাবেন। আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি যাবেন। এখানে আমরা নতুন নতুন অপরচুনিটি যদি তৈরি করতে পারি, এন্টারপ্রেনার এখানে আস্তে আস্তে জয়েন করবে। আমরা জিনিসটাকে এইভাবেই দেখছি। কৃষকদের পাশে দাঁড়ানো, আপনি ফ্যামিলি কার্ডটা যখন দেখেছেন ওখানে আপনি দেখেছেন যে আমরা কম বেশি 10টি পয়েন্ট ওখানে দিয়েছি। বাংলাদেশের সিন্ডিকেট বলতে যে এই বিষয়টাকে বোঝায়, হ্যাঁ, কোথায় কোথায় এরকম অনৈতিক কাজগুলো কারা করছে তাদেরকে আমরা বের করতে পারি। তাদেরকে বের করে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। আওয়ামী লীগ যা করেছে বিএনপি কেউ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী সভায় তিনি কথা বলেন। এ সময় ভালো কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। পরে চেরাডাঙ্গি বাজারে নির্বাচনী সভায় দলের মহাসচিব বলেন, বিএনপি মানুষকে শান্তি ও নিরাপত্তা দিতে চায়। বিকেলে কালীতলায় নির্বাচনী সভায় তিনি বলেন, রাজনীতি করে সম্পদ করেননি, বরং জনসেবা করার জন্য নিজেদের জমি বিক্রি করে রাজনীতি করছেন তিনি। আমার দলের কোন লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে, অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে আমাদেরকে বলবেন, আমার সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা কখনোই এলাও করবো না। আওয়ামী লীগ যে কাজ করছে সেই কাজ আমার দলের লোককে আমরা করতে দেব না। বিশ্বাস করি তারা করেনি, তার মধ্যে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা করবে। আমাকে শেষ সময়ে এই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা আপনাদের কাজ করার একটা সুযোগ সৃষ্টি করে দেবেন। পোস্টাল ব্যালটের ত্রুটির বিষয়ে নীরবতা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক সভায় তিনি এই মন্তব্য করেন। নজরুল ইসলাম বলেন, পোস্টাল ব্যালট সহ কয়েকটি বিষয়ে প্রশ্ন থাকলেও নির্ধারিত সময়ে ভোটের স্বার্থে বিএনপি নীরব রয়েছে, অথচ দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কিছু তথাকথিত ত্রুটি খোঁজার চেষ্টা করছে ইসি। এ সময় দেশকে এগিয়ে নিতে হলে শহীদ জিয়ার চেতনাকেও এগিয়ে নিতে হবে বলে জানিয়ে এই প্রবীণ নেতা বলেন, জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উপস্থাপন করে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অবমূল্যায়ন করছে একটি পক্ষ। তুচ্ছ তাচ্ছিল্য করে যেসব কথা বলা হচ্ছে আজকাল, এটা একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার জন্য। পোস্টাল ব্যালট যেটা পাঠানো হয়েছে বিদেশে, সেটার যে ব্যালট পেপারটা তৈরি করা হয়েছে, এই নিয়ে আপনারা কোনো কথা কইতেছেন না কেন? প্রথম লাইনে দাড়ি পাল্লাও আছে, শাপলা কলিও আছে, হাত পাখাও আছে, আর ধানের শীষ হলো মাঝখানে, যেটা ভাঁজ করলে ভাঁজের মধ্যে পড়ে যায়। চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। নিজে থেকে এই কাজ বন্ধ না করলে তাদের লাল কার্ড দেখানো হবে। রোববার রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় নির্বাচনী জনসভায় এই হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চাঁদাবাজদের ভালোর পথে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামীর কেউ চাঁদাবাজি করবে না, কাউকে এই কাজ করতেও দিবে না। এ সময় ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলার জন্য নির্বাচনে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে আমির বলেন, মানুষ আর বস্তাপচা রাজনীতি চায় না। যুব সমাজ এরই মধ্যে জানিয়ে দিয়েছে তারা বস্তাপচা রাজনীতি চায় না, তারা দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদের ছায়া ও আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চায়। এই ফ্যাসিবাদের সকল জ্বর যদি কেটে দিতে হয়, 12 তারিখ ইনশাআল্লাহ গণভোটে হা বলতে হবে। আমরা আর পুরানা দাঁচের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। শিক্ষিত যুবক শিক্ষিত হয়ে টেক বেসড মেরিটোক্রেসির বাংলাদেশ গড়বে, এটা হবে পেশা। কিন্তু নতুন পেশার জন্ম হয়েছে, তার নাম চাঁদাবাজি। চাঁদাকে আমরা ঘৃণা করি, এটা ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না। এদিকে আগামীকাল সকাল ৯টায় কুষ্টিয়া নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নেতাকর্মীরা। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। পরে বেলা ১১টায় মেহেরপুরের জনসভায় বক্তব্য দেবেন আমির। সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে চলছে মঞ্চ তৈরি, সাউন্ড সিস্টেম স্থাপন, ব্যানার টাঙানো সহ অন্যান্য প্রস্তুতি। পরদিন ২৭ জানুয়ারি সাতক্ষীরায় জনসভা করবে জামায়াত। এ নিয়ে সংবাদ সম্মেলন করছে স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া দলটি এই সফরে মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহে নির্বাচনী সমাবেশ করবে। নির্বাচন সামনে রেখে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। সকাল থেকেই ঢাকার ২ সিটি কর্পোরেশনের সংসদীয় আসনের প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। উঠান বৈঠকের পাশাপাশি করছেন সভা সমাবেশও। পাড়া মহল্লে উন্নয়নের ফিরিস্তি নিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে সৎ ও যোগ্য লোককেই বেছে নিতে চাচ্ছেন ভোটাররা। আর বাদলকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সর্দার রাজীব। ঢাকা ৪ ও ৫ সংসদীয় আসনে যাত্রাবাড়ির কাজলা এলাকায় নির্বাচনী সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সহ ১০ দলীয় জোট। এতে যোগ দেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে এবং জুলাই সনদ বাস্তবায়ন, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, মানবিক বাংলাদেশ গড়ার জন্য, ঢাকা ৫কে নতুনভাবে তৈরি করার জন্য আপনাদের দোয়া চাই। নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা ৭ আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান। নির্বাচিত হলে ১০০ দিনের পরিকল্পনার মাধ্যমে এলাকাবাসীর সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন তিনি। আমি নির্বাচিত হলে লালবাগবাসীর যে আশা আকাঙ্ক্ষা, মেইন সমস্যাগুলি, এগুলো আমি ১০০ দিনের কর্মসূচিতে এগুলো রাখবো, যে চেষ্টা করব কাজগুলো সম্পন্ন করার জন্য। ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। বেড়াইদ মসজিদ ঈদগাহ মাঠে এক মতবিনিময়ে তুলে ধরেন নিজের পরিকল্পনা। জনগণকে সচেতন করতে হবে, স্বৈরাচারের দুঃশাসনরা প্রশাসনের রন্ধে রন্ধে আছে, তাদেরকে চিহ্নিত করে নির্বাচনী দায়িত্ব থেকে তাদেরকে প্রত্যাহার করতে হবে। এদিকে ঢাকা ১৭ আসনে দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বনানী থানা বিএনপির নেতাকর্মীরা।
যে আমগুলা এছাড়াও ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীরের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে উত্তরখান থানার 44 নম্বর ওয়ার্ড বিএনপি। না, আমাদের অনেক ভোটাররা সারা দিতেছে, 17 বছর ভোট দিতে পারে নাই, তার জন্য আমাদের ভোট দেওয়ার জন্য অনেক সারা দিতেছে। আমরা মহিলাদের জন্য যে কাজগুলা যেমন বিভিন্ন কার্ড আছে সেগুলো আমরা সবকিছু বাস্তবায়ন করব। অন্যদিকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সকালে মিরপুর এলাকায় প্রচারণা চালান ঢাকা 16 আসনে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী তারিকুল ইসলাম সুমন। ঢাকা 16 আসনে 12ই ফেব্রুয়ারি আমাকে যদি আপনারা আপনাদের পবিত্র রাইটে দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমরা ইনশাআল্লাহ অতীতের মতো আপনাদের পাশে থাকব। সর্দার রাজীব, RTV, ঢাকা। এখানে পানির একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন আয়োজনের কমিশনের স্বচ্ছতার বিষয়টি বুঝতে পেরেছেন কূটনীতিকরা। বাংলাদেশে অবস্থানরত বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এ সময় নির্বাচনে সবাই যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেজন্য কমিশন সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলেও উল্লেখ করেন CEC। পেলাম যে আসলে UNDP-র যিনি ছিলেন তিনি কথা বলেছেন এবং প্রধান নির্বাচন কমিশন 13 ন্যাশনাল ইলেকশন এন্ড রেফারেন্ডামের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি, কি কাজ করেছি, এটা তাদেরকে আমরা বুঝিয়েছি। অ্যাট এভরি স্টেজ আমরা আমাদের কর্মকাণ্ড পুরোটা আমরা ব্রিফ করেছি। তারা দে আর ভেরি হ্যাপি। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। এদেরকে আমরা বুঝিয়েছি, সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে। যাদের সাথে আমরা কথা বলেছি অ্যাম্বাসেডাররা, দে আর ভেরি হ্যাপি যে আমরা যে কাজ করেছি, তারা অত্যন্ত খুশি। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নয়াদিল্লিতে প্রকাশ্যে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার ঘটনায় গভীর শোক ও বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বিকেলে বিষয়ে বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 23 জানুয়ারি নয়াদিল্লির ওই অনুষ্ঠানে শেখ হাসিনা বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানান এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ভণ্ডলের লক্ষ্যে সহিংসতায় উৎসাহিত করে উস্কানিমূলক বক্তব্য দেন বলে বিবৃতিতে অভিযোগ করেছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শেখ হাসিনা তার বক্তব্যে দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে প্রকাশ্যে উস্কানি দিচ্ছেন। এতে বাংলাদেশের শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক উত্তরণ মারাত্মকভাবে হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছে সরকার। আওয়ামী শাসনামলে আয়নাঘর খ্যাত জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে করা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয় রোববার। সাক্ষ্য দেন গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলার এর আগে সাক্ষ্য দিয়েছেন গুমের শিকার বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় যুক্তি তর্ক উপস্থাপনের তৃতীয় দিনে আসামি পক্ষ যুক্তি তুলে ধরেন। গুমের মামলার সাক্ষ্য প্রসঙ্গে প্রসিকিউটর শেখ মাহাদি বলেন, আওয়ামী লীগ ও ভারতের বিরুদ্ধে লেখালেখি এবং 2014 সালের নির্বাচন নিয়ে কথা বলায় 2 ধাপে গুম করা হয়েছিল হাসিনুর রহমানকে। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হতো, জিজ্ঞাসাবাদের মধ্যে একটি প্রশ্ন ছিল যে আপনি কেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন এবং একই সাথে আপনি কেন ভারতের বিরুদ্ধে কথা বলেন। এই দুটো বিষয় তাকে স্পেসিফিকভাবে প্রশ্ন করা হয়েছে এবং বিশেষ করে 2014 সালের যে নির্বাচন ছিল, এই নির্বাচন নিয়ে তিনি কেন এত উচ্চকিত, এই সমস্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হতো নির্যাতনের মাধ্যমে। আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, সামগ্রিক বিবেচনায় এবছর আমদানি বেশি হয়েছে। সচিবালয়ে রমজানে বাজার পরিস্থিতি নিয়ে টাস্কফোর্সের সভা শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, বাজার নিয়ন্ত্রণ রাখতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে, ভোজ্য তেলের দাম বাড়বে না। বিগত বছর প্রয়োজন ছাড়াই অনেক উন্নয়ন প্রকল্প হাতে নেয়ায় অর্থনীতির উপর প্রভাব পড়েছে বলে মনে করেন উপদেষ্টা। আগামী বছরের চেয়েও এই বছরের রমজানের বাজার আরও বেটার থাকবে। গড় আমদানির তৈরি হয়েছে গত বছরের থেকেও প্রায় 40% বেশি। ভোজ্য তেলকে বৈচিত্র্যময় করেছি আমরা। বাজারে প্রায় 5 লক্ষ টন স্থানীয়ভাবে উৎপাদিত রাইস ব্র্যান্ড অয়েলকে বাজারে ইনক্লুড করেছি।
গত বছরের তুলনায় চলতি মৌসুমে দেশের ধান উৎপাদন 6%, আলু 14%, পেঁয়াজ 22% এবং শাকসবজি 4% বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সরিষার উৎপাদন বেড়েছে 86%। সচিবালয় সাংবাদিকদের ব্রিফিংয়ে এইসব তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, কৃষি পণ্যের অপচয় রোধে সরকার কোল্ড স্টোরেজের সংখ্যাও বাড়িয়েছে যাতে এসব পণ্য নষ্ট না হয়। দামটা মোটামুটি রিজনেবল, যদি আবার দাম একেবারে কমে যায় সেসব কিন্তু কৃষকরা খুবই লুজার হয়। আপনারা জানেন অনেক সময় দেখা যায় যে কৃষকরা এই কি বলি স্পেশালি মূলা কফি এইগুলি গরুরও খাওয়া দেয় অনেক সময় দাম না পাইলে। নন ইউরিয়া সার 1961 সালের পরে এখন যে মজুদ এই হলো সবচেয়ে বেশি মজুদ। চুরি হওয়া মোবাইল ফোনের IMEI নাম্বার পরিবর্তন করে সেই মোবাইল ফোন বাজারে নতুন দামে বিক্রি করা চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি সাইবার বিভাগ। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, মোবাইল চুরি কিংবা হারিয়ে যাওয়ার পর চক্রটি নতুনভাবে সেই মোবাইলের IMEI নাম্বার পরিবর্তন করে। রাজধানীতে 8 থেকে 10টি চক্র সক্রিয় বলে জানায় ডিবি পুলিশ। আটককৃত ব্যক্তির কাছ থেকে IMEI পরিবর্তনের সফটওয়্যার ও সরঞ্জাম সহ 2টি ল্যাপটপ উদ্ধার করে ডিবি। প্রত্যেক দিন প্রচুর মোবাইলের IMEI চেঞ্জ করা হচ্ছে, যার প্রেক্ষিতে গতকালকে সন্ধ্যায় আমরা একটা অপারেশন করি গুলিস্তান এলাকায়। একটি দোকান থেকে আমরা একজনকে অ্যারেস্ট করতে সমর্থ হই এবং 5টি, আমরা এটাকে কাটা মোবাইল বলতেছি এখন, যার IMEI কেটে ফেলা হয়েছে, সেই IMEI কেটে ফেলা মোবাইল 5টি মোবাইল আমরা উদ্ধার করেছি এবং বেশ কিছু মোবাইল যেগুলোর IMEI চেঞ্জ করা হচ্ছিল, হওয়ার জন্য জমা হয়েছিল, সেই মোবাইলগুলো আমরা উদ্ধার করেছি। পঞ্চগড় সদর উপজেলার 200 অসহায়, দুস্থ এবং প্রতিবন্ধী শীতার্থদের মাঝে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে হেল্প এইড বিডি ও টেলিভিশন চ্যানেল RTVর সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কম্বল শীতার্থদের হাতে তুলে দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়। এ সময় সদর থানার ওসি আশরাফুল ইসলাম, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আজকে দেখছি যে RTV আমাদের পঞ্চগড়ের শীতার্থ পাশে দাঁড়িয়েছে, এই জন্য RTVকে ধন্যবাদ জানাই। আনুষ্ঠানিকভাবে শুরু হলো আকিজ এসেনশিয়াল প্রিমিয়াম সুগন্ধি চিড়িগুলা চালের নতুন ক্যাম্পেইন প্রতিবারই বিয়েবাড়ির। রোববার রাজধানীর আকিজ হাউজে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন আকিজ রিসোর্স গ্রুপের চেয়ারম্যান ফারিয়া হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিমউদ্দিন। অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, চিফ ফাইন্যান্স অফিসার সাবিহা ইয়াসমিন ও চিফ সাপ্লাই চেইন অফিসার খন্দকার মুস্তাকিফ আহমেদ ফাহিম সহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিজনেস ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ডিএনসিসি স্পগমি গেমস 20 এর ময়লা কুড়ানোর প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে রাজধানীর উত্তরখানের বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উত্তরবঙ্গের নীলফামারীতে 1000 শয্যার বিশেষায়িত হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চীনের অনুদানে নির্মিত এই হাসপাতাল নির্মাণ ব্যয় ধরা হয়েছে 2292 কোটি টাকা। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় অন্তর্বর্তী সরকারের শেষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে এই প্রকল্পটি অনুমোদন হওয়ার কথা রয়েছে। অনুমোদন পেলে 2028 সালের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর এটি বাস্তবায়ন করবে। এর আগে 18 জানুয়ারি পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত বাংলাদেশ চীনমতি জেনারেল হাসপাতাল প্রকল্পের মূল্যায়ন সভায় বলা হয়, হাসপাতালের 10 তলা মূল ভবনের সঙ্গে চিকিৎসক ও নার্সদের আলাদা ভবন এবং ডরমেটরি এবং কর্মচারীদের জন্য থাকবে পৃথক ভবন। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা, হেলিপ্যাড ও অটোমেটেড অ্যাম্বুলেন্স সিস্টেম রাখা থাকবে হাসপাতালটিতে।
সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।